যত ধরেন আইনগুলো হলো, সংস্কার হলো, সব কিছুই হলো, কিন্তু যেটা সোহরাব হোসেন বলে যে মাইন্ডসেটে যদি পরিবর্তনগুলো না ঘটে তাহলে কি দাঁড়াবে শেষ পর্যন্ত? না, ঠিকই বলেছেন। দেখেন, সংস্কারের সবচেয়ে বেশি যার এবং যাদের সংস্কারের দরকার সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো। এবং আমি তো মনে করি 10টা না 11টা সংস্কার কমিশন যে গঠন করা হয়েছে, একটা উচিত ছিল বা এখনও সময় আছে রাজনৈতিক দল সংস্কার কমিশন গঠন করা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দিয়ে তারাই প্রস্তাব করুক যে কী কী সংশোধন নিয়ে আসা দরকার, কম্পেয়ার করুক উন্নত বিশ্ব বা উন্নত ডেমোক্রেসির সাথে। তারা করতে পারতো, এটা দরকার ছিল আর কি। এখনও সময় মানে রাজনৈতিক দল সংস্কার কমিশন, মানে রাজনৈতিক দল সংস্কার কমিশন। এবং এটা কিন্তু বাইরে থেকে না, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদেরকে নিয়ে তারাই বসে আলোচনা করে, ডিবেট করে তারাই প্রস্তাব করুক যে কী কী সংশোধন দরকার, এবং দরকার হলে কম্পেয়ার করতে পারে উন্নত ডেমোক্রেসির সাথে আর কি। ঠিকই বলেছে যে দেখেন, এনভায়রনমেন্ট যদি ক্রিয়েট না হয়, পরিবেশ যদি সৃষ্টি না হয়, মানুষের যদি একটা নৈতিক মোরাল স্ট্যান্ডার্ড একটা মিনিমাম পর্যায়ে না থাকে, তাহলে শুধু আইন করে, শুধু সংবিধান করে, শুধু সুন্দর সুন্দর কথা বলে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ব্রিটেনে লিখিত কোনো সংবিধান নাই, সেখানে আপনার প্রথা, হিস্টোরিক্যাল কনভেনশন, কাস্টম, এগুলো পার্ট অফ কনস্টিটিউশন। বছরের পর বছর, দশকের পর দশক, শতকের পর শতক ফলো করে আসছে, কেউ ব্যঙ্গ করে না। কিন্তু বাংলাদেশের সংবিধান পৃথিবীর যত সংবিধান আছে সবচেয়ে বড় সংবিধানগুলোর মধ্যে অন্যতম। আমেরিকার সংবিধানের চেয়ে কয়েক গুণ বড় হবে বাংলাদেশের সংবিধান। আইন এবং নীতির কথা তো কম নেই, অভাব নাই। এবং সাবেক পতিত সরকারের বিভিন্ন মন্ত্রীরা বারবার বলতেন এক চুল পর্যন্ত নড়ব না আমরা, কিন্তু ডজন ডজন উদাহরণ দেওয়া যাবে তারা এক চুল নয়, ডজন ডজন দূরে আছেন, এবং এমন দূরে একবারে বর্ডার পাড়ি দিতে হয়েছে, মানে যোজন যোজন দূরত্বে। এখন কথা হচ্ছে, যেমন দেখেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি 2টা কাজ করতে পারেন কারো পরামর্শ ছাড়া। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। কিন্তু প্রধান বিচারপতি নিয়োগে কি ম্যানুভারিং হয়, বিচারপতি এস কে সিনহার যদি ব্রোকেন ড্রিম লাস্ট চ্যাপ্টারটা পড়েন, কিভাবে মানে এত কুৎসিতভাবে অ্যাটর্নি জেনারেল, আইনমন্ত্রীর কি ভূমিকা থাকে, এটা আপনি মানে থান্ডার্ড হয়ে যাবেন, অ্যামেজড হয়ে যাবেন যে এগুলো হয় প্রধান বিচারপতি নিয়োগে। অথচ রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর কথা শুনতে রাজি না, জিজ্ঞেস করতে ওরা সংবিধান বলে না, কিন্তু কই হচ্ছে না তো। আর সংবিধানের ব্যাপারটা বললেন যে সংবিধান কাটাছেড়া করে এমন একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে, একজন মানুষ সংবিধান ভালো করে ফলো করতে পারবে না উইদাউট ভায়োলেটিং ইট। ইংরেজিতে এটা বলে ইউ ক্যানট ফলো দ্য কনস্টিটিউশন উইদাউট ভায়োলেটিং ইট। এবং দুঃখজনক হলে সত্য, বাংলাদেশের 52 বা 53 বছরের ইতিহাসে 17 বার সংবিধান চেঞ্জ হয়েছে, আর আমেরিকায় 250 বছরে মাত্র 27 বার চেঞ্জ হয়েছে। এবং ব্যক্তির জন্য একাধিকবার সংবিধান চেঞ্জ হয়েছে, আপনি চিন্তা করতে পারেন। এবং ব্যক্তির জন্য, দলের জন্য। আমি গতকালকে একটা ঘটনা শুনলাম একজন বিচারপতির, মানে সিনিয়র বিচারপতির কাছ থেকে, যে একজন বিচারপতি এরশাদ সাহেবকে বলছেন যে না, আপনার শপথের দরকার নাই, বিকজ ইউ আর নট ইলেক্টেড। তো উনি করলেন তাকে তো সরাতে হবে। তখনকার আইন সচিবকে পরামর্শ দিলেন, উনি বললেন স্যার বিচারপতি বয়সটা কমিয়ে দেন, 65 আছে 62 করে দেন। 62 করলেন। উনি পরবর্তীতে পরের দিন এজলাসে উঠলেন, তো আইনজীবী বললেন স্যার আপনি তো ইউ আর নো লঙ্গার চিফ জাস্টিস, কারণ গেজেট নোটিফিকেশন টিভিতে খবর চলে আসছে। উনি এজলাস থেকে নেমে গেলেন। এইভাবে ব্যক্তির জন্য, একটা রাষ্ট্রপতি আছেন তাকে রাষ্ট্রপতি বানাতে হবে, তার জন্য সংবিধান চেঞ্জ। একজন ব্যক্তির বয়স বাড়াইতে হবে কারণ উনি কেয়ারটেকার গভর্নমেন্টের হেড হবে। মানে মানে দুঃখজনক, মানে সংবিধান সংশোধন তো হতেই পারে মানুষের জন্য সংবিধান, কিন্তু সেই সংশোধনই হতে হবে জাতির বৃহত্তর স্বার্থে, ন্যাশনাল ইন্টারেস্টে। কিন্তু বাংলাদেশের এই সংশোধনীগুলো হয়েছে ন্যারো মাইন্ডেড, এবং সংবিধানটা এমনভাবে করা হয়েছে, কাটাছেড়া করা হয়েছে। আপনি দেখেন একটা আর্টিকেল আছে, সম্ভবত আর্টিকেল 77, ন্যায়পালের কথা বলা আছে। প্রায় 40 বছরের উপরে হয়ে গেল, কোনো সরকারি এইটা ন্যায়পাল প্রতিষ্ঠা করে নেই। আপনি দেখেন 7 ক এবং খ, এত ডেঞ্জারাস 2টা প্রভিশন ঢুকানো হয়েছে। 7 খ অনুযায়ী প্রায় 1/3 কনস্টিটিউশনাল প্রভিশন আর আনঅ্যামেন্ডেবল, আপনি হাত দিতে পারবেন না, ফিউচার সংসদের হাত বেঁধে দিয়েছেন। 7 ক অনুযায়ী এটা তো যদি বাতিল না করা হয়, তাহলে বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছে তারা সবাই বিপদে পড়বেন। কারণ এখানে বলা আছে সংবিধানের ব্যাপারে যদি কেউ ষড়যন্ত্রও করে তাহলে সর্বোচ্চ শাস্তির আওতায় তারা আসবে। আর্টিকেল 1, 2, 3-তে একটা সংসদ রেখে আর একটা সংসদ বহাল রেখে করা যাবে, মানে কিছু সময়ের জন্য হলে 600 এমপি হবে। এবং আর্টিকেলে আছে রাষ্ট্রপতির অনুপস্থিত স্পিকার দায়িত্ব পালন করবেন। কিন্তু স্পিকার যদি অনুপস্থিত থাকেন বা জেলে থাকেন, অথবা ডেপুটি স্পিকারও যদি জেলে থাকেন, কি হবে?
বলা নাই কিন্তু। এজন্য সংবিধানের অনেক কিছু আছে, এবং যখন 72-তে সংবিধান প্রণয়ন করা হয় অনেক রাইট তখন খুব বেশি ওয়াইডলি নোন ছিল না, কিন্তু এখন তো গ্লোবাল ভিলেজে ইন্টারনেট প্রযুক্তির যুগে আপনার রাইট টু ফ্রিডম অফ ইনফরমেশন, এরপর ইন্টারনেট সেবার অধিকার সহ অন্যান্য অনেক অধিকার আছে যেটা 72-তে কল্পনাই করা গেছিল না, কিন্তু এখন কিন্তু বাস্তব জীবনের সাথে সম্পর্কিত। তো এই জিনিসগুলোকে তো আপনার ঢুকাতে হবে, অনেক কিছু বাদ দিতে হবে। মাঝে মধ্যে বলা হয় যে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসবেন। দেখেন, এইটার দুইটা পলিটিক্যাল সায়েন্স অনুযায়ী দুইটা পদ্ধতির সরকার, আইদার রাষ্ট্রপতি শাসিত সরকার অথবা সংসদীয় সরকার। তো আপনাকে ব্যালেন্স করে রাষ্ট্রপতিকে ইলেক্টেড রাষ্ট্রপতির ক্ষমতা ধরতে পারবেন না। প্রধানমন্ত্রীকে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য সংসদ আছে, কিন্তু সংসদটা কার্যকর না হলে তো উনি ইলেক্টেড ডিক্টেটর হবেন, যেটা লর্ড অ্যাক্টন বলেছেন। এজন্য রাষ্ট্রপতি, সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি সাপোজ টু বি সিরিমোনিয়াল হেড, তার হাত পাতে বাধা থাকবে, এটাই নিয়ম। ব্রিটেনে কুইন বা কিং সরাসরি কোনো রাজনীতির সাথে সম্পর্ক নয়, অথচ তারা পাওয়ারফুল, কিন্তু কোনোদিন নাক গলাবে না পলিটিক্যাল ব্যাপারে, এবং তাদের ক্ষমতা একেবারে। চেকস এন্ড ব্যালেন্সের কথা বলা হচ্ছে, তাহলে এটা কিভাবে চেক ব্যালেন্স হবে? যেমন মনে করেন সংসদ যদি কার্যকর হয়, আপনি যদি আর্টিকেল 70-কে যদি সংশোধন বা ইলিমিনেট করেন, এমপিরা যদি কনসেন্সাস অনুযায়ী ভোট দিতে পারে, এরপরে বিভিন্ন কমিটি আছে, সচল থাকবে, স্ট্রং বিরোধী দল থাকবে। দেখেন, বাংলাদেশে যতই ডেমোক্রেসি, যারা সৌরভ ভাই বললেন আগে, হুচট খেয়েছে, কিন্তু নিরপেক্ষভাবে যে কয়টা নির্বাচন হয়েছে অল্টারনেটিভ দল মানে অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেছে, এবং আর্টিকেল 7 অনুযায়ী, 7 আর্টিকেল অনুচ্ছেদ অনুযায়ী জনগণ হচ্ছে ক্ষমতার মালিক। 5 বছর পরে পরে মালিকদের কাছে গিয়ে আপনি রিনিউ যখন করবেন তখন বই থাকবে, এই বই যখন থাকবে না তখন তো আপনি ডিক্টেটর হতে বাধ্য। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে যে মালিককেও তো ম্যানিপুলেট করা হয় বা মালিকের সমর্থনের প্রয়োজন হয় না। তো এটা তো মারাত্মক। আপনি দেখেন, একটা জিনিস চুরি করলে বা অন্যকে যদি আপনি থাপ্পড় দেন, এটা অপরাধ, কিন্তু আপনি একটা জাতির ভোট চুরি করে ফেললেন, জাতির মালিকদের ক্ষমতাকে আপনি একবারে লিমিটেড বা করে দিলেন, এটা তো বড় জঘন্যতম অপরাধ। কিন্তু এগুলা করে পার পেয়ে যাচ্ছি, কিছুই হচ্ছে না, এটাই তো। এবং একটা পর্যায়ে এমন আছে যে পতিত বা গত 15 বছরের সরকার দেখলাম তো এমনভাবে ফ্ল্যাটারিং করা হয়। আমরা তো দেশের বাইরে থেকে যখন প্রধানমন্ত্রীর কোয়েশ্চন টাইম দেখতাম, মানে নিজে গালে গালে মানে খেতাম, এই কী ধরনের কোয়েশ্চন করা হয়। আর ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে কোয়েশ্চন করা হয়, অনারেবলও বলে না, রেসপেক্টেবলও বলে না, মিস্টার প্রাইম মিনিস্টার, অথবা মানে প্রেসিডেন্ট তো সেখানে নাই, প্রাইম মিনিস্টার, ইভেন মিস্টারও বলে না, আমেরিকাতে বলে মিস্টার প্রেসিডেন্ট এভাবে। কিন্তু আমাদের এখানে কি যে মানে তেল মালিশ করা হয়, ওয়েলিং করা হয়, এবং অনেককে বঞ্চিত করা হয়, দাওয়াতও দেওয়া হয় না। অনেকে বলে যেটা দরবারের মতো। এজন্য ওই যে বললাম যে চেক অ্যান্ড ব্যালেন্স, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য বিভিন্ন মেকানিজম আছে। জার্নালিজম বা জার্নালিস্ট বা গণমাধ্যম যেটা, এটা কিন্তু স্ট্রং, কারণ ইংল্যান্ডে জবাবদিহিতা কীভাবে আসে আপনি চিন্তা করতে পারেন। একজন সিটিং প্রাইম মিনিস্টারকে অফিসে গিয়ে পুলিশ কী বলে পেনাল্টি চার্জ দিয়ে আসছে, যার কারণে বরিস জনসন পদত্যাগ করতে হয়েছে পরে। আপনি একজন সিটিং প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ার, তার ছেলে একটু অপরাধ করেছিল, সে নিজে তার ছেলেকে নিয়ে থানায় গিয়ে আন্ডারটেকিং বা বন্ডিং দিয়ে আসছে। তার স্ত্রী সিটিং প্রাইম মিনিস্টার একটা মামলাতে যাবেন, একটু দেরি হয়ে গেছে, টিকিট নেন নাই, ওখানে ব্যারিয়ার ক্রস করতে গিয়ে টিটি ধরে ফেলছে, পেনাল্টি দিয়ে দিছে, উনি এটা তর্ক করে নেয়, সাথে সাথে দিয়ে দিচ্ছেন। এগুলা অনেকটা মানে স্বপ্নের মতো চিন্তা করা যায়, কিন্তু এখানে তো হচ্ছে। এবং একবার জন মেজর যখন প্রাইম মিনিস্টার ছিলেন ব্রিটেনে, তখন সৌদির একজন নাগরিক সৌদি রাজতন্ত্রের কিটিক, সেখানে আশ্রয় নিয়েছে রাজনৈতিক। সৌদি এত প্রেশার দিয়েছে যে তাকে যে কোনো উপায়ে বের করে দিতে হবে। এবং জন মেজর পার্লামেন্টে বলছেন যে এক ব্যক্তির জন্য দুইটা বন্ধুপ্রতিম রাষ্ট্রের সম্পর্ক নষ্ট হতে পারে না। তো উনি চ্যালেঞ্জ করছে একটা ছোট্ট ট্রাইব্যুনালে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেও নয়, ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ করছে, ট্রাইব্যুনাল রায় দিয়েছে, এবং উনি সাকসেসফুলি আর্গিউ করেছেন যে আমাকে ক্যানারি আইল্যান্ড অফ ডোমিনিকাতে পাঠাবে, ওখানে 700 পুলিশ আছে, সৌদি পেট্রোলার দিয়ে সেখানে কিনে নিতে পারে। এবং ট্রাইব্যুনালের বিচারক সন্তুষ্ট হয়ে বলছে না, ইউ ক্যানট সেন্ড ব্যাক টু ক্যানারি আইল্যান্ড অফ ডোমিনিকা। প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলার পরেও, সৌদির সাথে তাদের আর্মস ডিলিং সহ অন্যান্য সম্পর্ক থাকার পরেও, একটা ছোট্ট ট্রাইব্যুনালের রায়ের কারণে, কারণ এক্সিকিউটিভ যতক্ষণ পর্যন্ত বিচার বিভাগকে ভয় না করবে, তটস্থ না থাকবে, ততক্ষণ পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠা। ধন্যবাদ, আবার আসবো।